প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের পদার্থের গঠন ও ধর্মে চ্যাপ্টারটির আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাষণ নিমজ্জন, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব এই তিনটি বিষয়ে আলোচনা করতে চলেছি। তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করে থাকবে, যখন জলে বা পুকুরে কোনো দিন নেমেই থাকবে, সেখানে দেখবে যে শরীরটা অনেকটা হালকা হয়ে যায়, বা জলের মধ্যে কোনো ভারী বস্তুকেও অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। কারণ হলো জলের মধ্যে কোনো বস্তুর ওজনটা খানিকটা কমে যায়। তো এই ব্যাপারটা কেন ঘটে সেই বিষয়টি আজকে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো কোনো প্রবাহের মধ্যে সে তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। তরলটা নিয়ে আগে চিন্তা ভাবনা করি, তারপরে গ্যাসের ব্যাপারটা একটু বলে দেবো। যে কোনো একটা বস্তুকে একটা তরলের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া যায়, একটা বস্তুকে একটা সুতোর সাহায্যে তরলের মধ্যে যদি ডুবিয়ে দেওয়া যায়, তাহলে এই বস্তুর ওজন কিছুটা কমে যায়। কেন কমে যায়? কারণ হলো কোনো বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। যখনই কোনো বস্তুকে তরলের মধ্যে, কোনো প্রবাহী তরল বা গ্যাসীয় হতে পারে, তার মধ্যে যখনই আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা যায়, আংশিক বলতে সামান্য একটু নিমজ্জিত করলাম, যদি বস্তুটাকে এইভাবে নিমজ্জিত করি, তাহলে আংশিক হলো, অর্থাৎ কিছুটা অংশ, মানে অর্ধেক অংশ প্রায় নিমজ্জিত হলো। আর যদি এইভাবে নিমজ্জিত করি তাহলে সম্পূর্ণ নিমজ্জিত হলো। ওই জন্যে কথাটি এইভাবে বলা হয় যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এই বস্তুটার উপর তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তরল কি উপরের দিকে একটা বল প্রয়োগ করে। তার জন্যে বস্তুটার ওজন খানিকটা কমে যায়। তাহলে ওজনও এক ধরনের বল। ওজন বল নিচের দিকে কাজ করে, আর উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল কে কাজ করে না, তরল বা প্রবাহী, তরল গ্যাসীয় হতে পারে, সে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যার জন্যে বস্তুটার ওজন কিছুটা কমে যায়। তো এই বলটাকেই বলা হয় প্লবতা। এই প্লবতা বল বলা হয়। তাহলে জিনিসটা কিন্তু খুব সিম্পল। যখন কোনো বস্তুকে জলের মধ্যে বা কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে নিমজ্জিত করা হয়, তখন বস্তুটির ওজন কিছুটা হ্রাস পায়। কেন হ্রাস পায় না, তরল নিচের দিক থেকে একটা উপর দিকে, মানে অর্থাৎ ওজনের উল্টো দিকে, ওজন নিচের দিকে কাজ করে, এই প্লবতা বলটা উল্টো দিকে কাজ করে। এই কারণে কোনো বস্তুর ওজন কিছুটা কমে যায়। তাহলে এইটাই হলো প্লবতা, যে নিচের দিক থেকে যে বলটা কাজ করে সেটাই হলো প্লবতা। এবার এই প্লবতা বলটা কতটা হবে সেই বিষয়ে তোমরা একটু জেনে নাও। প্লবতা বল কত হবে? কোনো একটা বস্তু যদি জলের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবানো যায়, তাহলে কতটা প্লবতা বল হবে সেইটা তোমরা একটু বুঝে নাও। মনে করো এইরকম একটা পাত্র সম্পূর্ণ জলে ভর্তি আছে। সামান্য যদি এর মধ্যে জল ফেলা যায়, তাহলে সেই যতটুকু জলের মধ্যে ফেলা যাবে ততটুকু জল উপচে পড়ে যাবে এদিক দিয়ে। এইখানে একটা আমি পাত্র রাখলাম। এবার আমি একটা বস্তুকে এর মধ্যে নিমজ্জিত করলাম। যদি নিমজ্জিত করি, তাহলে এখান থেকে কিন্তু কিছুটা জল উপচে পড়ে যাবে, এখানে পড়ে যাবে। ধরলাম, মনে করি এখানে এতটা জল উপচে পড়ে গেল। তাহলে এই জলের যে ওজন হবে, সেইটাই উপর দিকে প্লবতা হিসাবে কাজ করবে। তাহলে প্লবতা বা বুয়ান্সি
এইটা কি জিনিসটা না, এর মান কত হবে? এর মান হবে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করলে সে যতটা জল অপসারিত করবে, ভালো কথায় এটা অপসারিত বলা হয়, যতটা জল উপচে যাবে, উপচে যাওয়ার ভালো কথাকে অপসারিত বলা হয়, যতটা জল অপসারিত হবে তার ওজন ততটা বলে এই বস্তুকে উপর দিকে ধাক্কা মারবে। এটাই হলো প্লবতা। তো এই যে প্লবতার মান তাহলে কিসের উপর নির্ভর করছে? প্লবতার মান নির্ভর করছে এই বস্তুর আয়তনের উপর, কিন্তু এই বস্তুর আয়তনের উপর। কারণ এর যদি আয়তন বড় হয় তাহলে বেশি জল উপচে দেবে। তাহলে প্লবতা মেইনলি নির্ভর করছে এই বলের আয়তনের উপর এবং এই যে তরল, সেই তরলের ঘনত্বের উপর। কারণ যত ঘন হবে তরলটা তত কি হবে না, এর ওজনটা বেশি হবে, আর ওজন বেশি হলে সেটাই হয়ে যাবে প্লবতা বল। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, প্লবতাটা কার সমান? প্লবতা ইজ ইকুয়াল টু বস্তু দ্বারা প্লবতা, তার মানে হলো বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এবার এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এইটা কিসের উপর নির্ভর? এইটা সমান আবার লেখা যায় এরকম যে বস্তুর বস্তুর ওজন আমরা আমরা কি জানি? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এটা তোমরা আগেই জানতে, আগের ক্লাসে কিন্তু আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি। বস্তুর ওজন সমান হয় ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এবার ভর সমান আবার আমরা জানি যে আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ মানে জি। এইবার তাহলে তোমরা কি বুঝতে পারলে যে প্লবতার মান মেইনলি কিসের উপর নির্ভর করে? না আয়তন। এটা কার আয়তন? এই তরলের আয়তন। এই তরলের আয়তনটা আবার কার সমান হবে? না এই বস্তুর আয়তনের সমান হবে। কারণ বস্তু যে আয়তনের হবে সেই আয়তনের তরলটাকেই অপসারিত করবে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব তো ইন্টু জি। তার মানে প্লবতা নির্ভর করছে বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ জি, এই তিনটা বিষয়ের উপর। তার মানে যে বস্তুটাকে আমি ডুবিয়ে দিচ্ছি তার আয়তন সে কত বড়, তার মানে ভরের উপর কিন্তু নির্ভর করছে না। প্লবতা বলটা ভরের উপর নির্ভর করছে না। মনে করো একটা লোহার বল ফাঁপা যদি হয় তাহলে তার আয়তনটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে লোহা কতটা আছে তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে তার আয়তনের উপর। তাহলে তোমরা এই যে ব্যাপারটা জানলে, প্লবতা সমান বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। আর্কিমিডিস নামে একজন বিজ্ঞানী প্রথম এই ব্যাপারটি লক্ষ্য করেছিলেন। তিনি এই ব্যাপারটি বলেছিলেন যে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, আংশিক মানে অর্ধেক নিমজ্জিত হতে পারে, অর্ধেক বা সামান্য, আবার সম্পূর্ণও ডুবে যেতে পারে। যদি যায় তাহলে তার কিছুটা ওজন হ্রাস পায়। সেই ওজনটা কার সমান? না প্লবতা বল যতটা ধাক্কা মারে সেটাই হ্রাস পায়। এই প্লবতা বলটাই কার সমান হবে? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই বিষয়টি আর্কিমিডিস প্রথম বলেছিল। আচ্ছা, প্লবতা বিষয়টা একটা অঙ্কের উদাহরণের মাধ্যমে তোমাদের একটু দেখানো যাক। মনে করো একটা বস্তু সুতোর সাহায্যে ঝোলানো আছে। এই বস্তুটার ওজন 10 কেজি? কখনোই না। ওজনের একক কিন্তু কেজি না, ওজনের একক নিউটন বা ডাইন। যেহেতু ওজন এক ধরনের বল তাই ওজনের এত নিউটন। তাহলে 10 নিউটন, এটা কিন্তু জলের বাইরে, এটা কিন্তু তরলের বাইরে 10 নিউটন। এবার তরলের মধ্যে নিমজ্জিত করে এর ওজন, তরলের মধ্যে নিমজ্জিত হলো, এর ওজন দেখা গেল যে এই ক্ষেত্রে
এক্ষেত্রে এর ওজন হলো 7 নিউটন। তাহলে প্লবতা বল কত হবে? প্লবতা বল অবশ্যই কোন দিকে কাজ করবে? প্লবতা বল এই দিকে কাজ করবে, ঊর্ধ্বমুখী কাজ করবে। সেটা কতটা হবে? না, 10 থেকে 7 বাদ দিয়ে যেটা হবে, তার মানে 3 নিউটন। তাহলে এইটা হলো বস্তুর অ্যাকচুয়াল ওজন, এটা হলো জলে নিমজ্জিত হওয়ার পর ওজন। আর তাহলে প্লবতা বল হবে, এইটা হবে প্লবতা বল হবে তাহলে 3 নিউটন। খুবই সিম্পল বিষয়। এবার আমরা আলোচনা করব কোনো বস্তু কখন ভাসবে বা কখন কোনো তরলে ডুবে যাবে। এখানে এই পাত্রে একটা তরল আছে। একটা বস্তু কখন ভেসে থাকবে, কখন ডুবে যাবে এবং কখন যে কোনো জায়গায় থাকবে সাম্য অবস্থায়, মানে যেখানে নিয়ে যাব সেখানেই থাকবে। এখানে নিয়ে গিয়ে রাখলে এখানেই থাকবে, এখানে নিয়ে গেলে এখানেই থাকবে। তাহলে তিনটা ঘটনা, একটা হলো বস্তু ডুবে যাবে, 2 নাম্বার বস্তু ভাসবে, 3 নাম্বার বস্তু সাম্য অবস্থায় তরলের যে কোনো স্থানে থাকবে। তো তিনটি ঘটনা, এই তিনটি ঘটনার মধ্যে কখন কোন ঘটনা ঘটবে আমাদের সেটা জানতে হবে। তো প্রথমে আসি বস্তু কখন ডুবে যাবে। আচ্ছা, বস্তু ডুবে যাবে মানে নিচের দিকে যাবে, তরলের মধ্যে নিচের দিকে যাবে। তাহলে অবশ্যই আচ্ছা আমরা জানি যে ওজন নিচের দিকে কাজ করে আর প্লবতা উপরের দিকে কাজ করে। তাহলে বস্তু কখন নিচের দিকে যাবে অর্থাৎ ডুবে যাবে? যখন ওজন বেশি হবে, যখন ওজন বেশি হবে বস্তুর এবং প্লবতা কি হবে? প্লবতা কম হবে, তখন বস্তুটা কি হবে? উপরের দিকে যাবে। তার মানে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে? বস্তু ভাসবে কখন? না, যখন ওজন গ্রেটার দেন প্লবতা। ঠিক একই রকম ভাসবে কখন? যখন ওজন কম হবে, ওজন লেস দেন প্লবতা। অনেক বস্তুর ক্ষেত্রে এরকম হয় যে ওজনটাই কম, নিচ দিক থেকে ধাক্কাটাই বেশি, সেক্ষেত্রে বস্তু ভাসে। যে সমস্ত বস্তু ভাসে, কাঠ, প্লাস্টিক বা যে সমস্ত লোহাও ভাসে। কখন? লোহা দিয়ে একটা ফাঁপা বল তৈরি করা হলো, লোহা দিয়ে একটা জাহাজ তৈরি করা হলো, সেক্ষেত্রে লোহাও কিন্তু ভাসে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয় না, বস্তুটা যে তার ওজন, অ্যাকচুয়াল ওজন এবং প্লবতা, প্লবতা মানে সেটা আয়তনের উপর নির্ভর করে, আয়তনটা বেশি হয়ে যায়। লোহা যেমন ফাঁপা, লোহা দিয়ে একটা ফাঁপা বল তৈরি করা হলো, তাহলে তার আয়তনটা বেশি, আয়তন বেশি হলে প্লবতা বেশি। সেক্ষেত্রে দেখা গেল বলটার ওজন যেটা, তার থেকে আয়তনের জন্য যে ধাক্কা নিচ থেকে সেটাই বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে লোহার বলও ভাসবে, ফাঁপা বল অবশ্যই। এবার ওজন লেস দেন প্লবতা, তখন বস্তু ভাসবে। আর যে কোনো জায়গায় সাম্য অবস্থায় থাকবে কখন? না, যখন ওজন সমান হবে, ওজন সমান প্লবতা, ওজন সমান প্লবতা। তো এই হলো বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত। এইটাই হলো তোমাদের মূল বিষয়বস্তু, ভাসন নিমজ্জনের শর্তে। আর একটা ছোট্ট বিষয় আছে, যদি বস্তু নিরেট হয়, মানে বস্তু যদি ফাঁপা না হয়, অর্থাৎ ভিতরে কোনো ফাঁপা অংশ নেই, সেক্ষেত্রে এই ভাসন আর নিমজ্জন আর একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হলো ঘনত্ব। যদি বস্তু, তাহলে আরেকটু আমি এখানে আলোচনা করি যে বস্তু যখন নিরেট হয়, ফাঁপা না হয়, ভিতরে কোনো ফাঁপা নেই, সেক্ষেত্রে এই ঘটনাটা কি হবে
এই ঘটনাটা সেক্ষেত্রে ঘনত্বের উপর নির্ভর করে। বস্তুর ঘনত্ব, যদি ঘনত্ব কার ঘনত্ব বেশি, যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তরলের ঘনত্বের তুলনায়, ঠিক একই রকম বস্তুর ঘনত্ব যদি কম হয় তরলের ঘনত্বের তুলনায়, আর বস্তুর ঘনত্ব যখন সমান হয়, বস্তুর তরলের ঘনত্ব আমি সংক্ষেপে লিখলাম, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব যখন সমান হয়। তো এইটা কিন্তু আমরা যদি একটু চিন্তা করি তাহলেই বুঝতে পারবো যে জলের থেকে ঘন যে বস্তু, সে বস্তু কিন্তু ডুবে যায়। জলের থেকে ঘনত্ব যার বেশি, মানে জলের তুলনায় ভারী আমরা সাধারণত যেটা বলি সেটা জলে ডুবে যায়। আর জলের থেকে হালকা বলতে জলের থেকে ঘনত্বটা তার কম হবে, সে কী হয়, ভাসে। তো এটা কিন্তু মূল বিষয় না। আমাদের মূল বিষয়, আমাদের আগে যেটা তোমাদের বললাম, বস্তু কখন ডুবে যাবে বা ভাসন ও নিমজ্জনের যে শর্ত, সেটা অবশ্যই বস্তুর ওজন যদি বেশি হয় প্লবতার থেকে তখন ডুবে যাবে, এইটাই বলতে হবে। এবং যখন বস্তুর ওজন কম হবে প্লবতার থেকে তখন বস্তু ভাসবে। তো এই হলো তোমাদের ভাসন ও নিমজ্জনের শর্ত। এরপরে যে বিষয়টি আছে সেটা হলো ঘনত্ব কি, জিনিসটা কি, এবং আপেক্ষিক ঘনত্ব কি। ঘনত্ব কম বেশি তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। ঘনত্ব বলতে সাধারণত আমরা কি বুঝি, বস্তুটা কত ঘন। ঘন কথার থেকে ঘনত্ব কথাটা আসছে, কিন্তু ঘন না পাতলা, মানে হালকা না ভারী, ব্যাপারটা আমরা সাধারণভাবে এটাই বুঝি। তো ঘনত্ব যদি ক্যালকুলেশনে গাণিতিকভাবে তোমাদের বলতে হয়, তাহলে ঘনত্ব মানে কিন্তু তোমরা আগেই জেনেছো, ঘনত্ব মানে হলো বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। আমি এর আগের দিনের ক্লাসে বলেছিলাম একটা ব্যাপার, যে মাস মানে ভর, ঘনত্ব ডেনসিটি, ভলিউম, আয়তন, এরকম একটা ত্রিভুজ বলেছিলাম। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা ঢেকে দিলে, যেমন এটা ঢেকে দিলাম, তাহলে কি পাচ্ছি, ঘনত্ব ডেনসিটি মানে কিন্তু ঘনত্ব, ডেনসিটি মানে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে। আবার যখন আমাকে আয়তন বের করতে হবে তখন এইটা ঢেকে দেব, তখন কি হচ্ছে, মাস বাই ডেনসিটি অর্থাৎ ভর বাই ঘনত্ব। আবার যখন আমাকে ভর বের করতে হবে তখন পাশাপাশি আছে, অর্থাৎ ঘনত্ব গুণ আয়তন, ঘনত্ব আর আয়তনকে গুণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তোমরা এটা মনে রাখার জন্য, জাস্ট খুব তাড়াতাড়ি বের করার জন্য এটা মনে রাখতে পারো। তো ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, এবং এটাকে যদি সংজ্ঞায় বলতে হয় তাহলে বলতে হবে যে ঘনত্ব, একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। তার মানে ঘনত্ব বিষয়টি থেকে আমরা এটাই জানতে পারি বস্তুটি কত ঘন নাকি বস্তুটি পাতলা। যদি ঘনত্ব বেশি হয় তার মানে বস্তুটি ঘন হবে, ঘনত্ব কম হয় বস্তুটি পাতলা হবে। এই হলো ঘনত্ব। এইবার তোমাদের যেটা পড়তে হবে আপেক্ষিক গুরুত্ব। দিস ইজ ভেরি স্পেশাল ফর ইউ। আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি। আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তো আপেক্ষিক কথাটার মানে হলো, আপেক্ষিক কথা থেকে তোমরা এরপরে অনেক আপেক্ষিক কথাটি বহু জায়গায় তোমরা পাবে। আপেক্ষিক কথার অর্থ, আপেক্ষিক মানে কারোর সাপেক্ষে কোনো কিছু যখন তুলনা হবে সেখানে আপেক্ষিক কথাটা চলে আসে। তোমার অপেক্ষা আমার অনেক বেশি টাকা আছে, আপেক্ষিক, তার মানে তোমার সঙ্গে আমার তুলনা হলো। তোমার অপেক্ষা আমি অনেক লম্বা, এখানে কিন্তু তাহলে তুলনা হলো। মানে দুটা বিষয়ের যখন তুলনা হবে তখন আপেক্ষিক কথাটা কিন্তু বারে বারে আসবে। এরপরেও তোমরা অনেক জায়গায় আপেক্ষিক কথাটি পাবে। তো যাই হোক, আপেক্ষিক গুরুত্ব এখানে
কোনো একটা বস্তুকে জলের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের তুলনায় কত গুণ ভারী সেটাই এখানে আপেক্ষিক গুরুত্ব বলা হয়। অর্থাৎ একটা বস্তু নিলাম, একটা বস্তু, এই মনে করো এই একটা বস্তু, এই বস্তুর আপেক্ষিক গুরুত্ব আমাকে নির্ণয় করতে হবে। এবার এই বস্তুটার প্রথমে আমাকে ভর নিতে হবে। এর ভর কত? ধরে নিলাম এর ভর 10 কেজি। এবার এই বস্তুর সম আয়তন জল, মানে এর যতটা আয়তন ততটা জল আমাকে নিতে হবে। তাহলে সেই একই রকম যদি এইভাবে চিন্তা করো ব্যাপারটা, এই একটা পাত্র জলে ভর্তি, এটা কিন্তু জলই নিতে হবে, অন্য পদার্থ না। তো এখানে একটা পাত্র রেখে দিলাম। এবার এই বস্তুটা এখানে সম্পূর্ণ নিমজ্জিত করলাম। একই রকম আঁকতে পারলাম না হয়তো, এরকম সম্পূর্ণ নিমজ্জিত করার পর এমন যাতে আবার না হয় যে বস্তুটা জলের মধ্যে গুলে গেছে, তাহলে হবে না, বা বস্তুর মধ্যে কোনো তো এই জলটা ভিতরে ঢুকে গেছে, বস্তুর ভিতরে শুষে নিয়েছে, তাহলে হবে না। এগুলো একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ এর আয়তনের সমান জল, তার মানে এই বস্তু ডুবিয়ে দিলে যতটা জল এর মধ্যে আসে, এর মধ্যে এসে পড়ে, অর্থাৎ এই বস্তুর সম আয়তন জল, তার ওজন আমি ধরে নিলাম, এর ওজন 5 কেজি, 5 কেজি জল মনে করো। তাহলে এই বস্তুর আপেক্ষিক গুরুত্ব হবে 10 কেজি বাই 5 কেজি। তাহলে কেটে কুটে চলে যাবে 2 কেজি, কেজিও কেটে যাবে, তাহলে এককটাও কেটে গেল। তাহলে এই 10/5 অর্থাৎ 2, এই বস্তুর আপেক্ষিক গুরুত্ব 2। এক্ষেত্রে এর কোনো একক নেই কিন্তু, কারণ একক দুটো সমজাতীয় একক, তোমরা বুঝতেই পারলে, কেটে গেল। সেটাই হলো আপেক্ষিক গুরুত্ব। তার মানে বস্তুর আপেক্ষিক গুরুত্ব সাধারণভাবে বলতে বোঝায় যে বস্তুটা জলের তুলনায় কতটা ঘন বা কতটা পাতলা। যদি 1-এর কম হয় আপেক্ষিক গুরুত্ব কোনো বস্তুর, তাহলে সে জলের তুলনায় কম হবে, হালকা হবে। আবার কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব যদি 1-এর বেশি হয়, তাহলে সে জলের তুলনায় ভারী হবে। এই তো সাধারণ একটা সিম্পল বিষয়। আপেক্ষিক গুরুত্ব আরেকটা ভাবেও করা যায়, দুভাবে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা যায়, একই বিষয় যদিও। মানে এটা আমরা কি বললাম, বস্তুর ভর আর হলো সম আয়তন জলের ভর, সম আয়তন জলের ভর অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াসেই হবে, কারণ উষ্ণতা কম বেশিতে জলের আয়তন কম বেশি হয়ে যায়, তো এর জন্য ফিক্সড করে 4 ডিগ্রি বলা হয়েছে। 4 ডিগ্রি সেলসিয়াসেই জলের আয়তনটা নিতে হবে। এবার এখানে একটু তুমি বস্তুর ভর আবার সেই এখানে চলে যায়। বস্তুর ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন, মানে আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন গুণ ঘনত্ব। নিচে সম আয়তন জলের ভর, তাহলে জলের আয়তন ইন্টু জলের ঘনত্ব, বস্তুর আয়তন ইন্টু জলের ঘনত্ব, এটা কত, 4 ডিগ্রি সেলসিয়াসে। এবার একটা জিনিস দেখো, এই আয়তন বস্তুর আয়তন আর বস্তুর সম আয়তন, তার মানে একই, এইটার তো একই জিনিস হবে। তাহলে এটা কেটে গেল, তাহলে কি হলো, ওখানে বস্তুর ঘনত্ব, এটা অবশ্যই বস্তুর ঘনত্ব আমাকে লিখতে হতো, বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলে যে আপেক্ষিক গুরুত্ব দুভাবে করা যায়। একটা হলো বস্তুর ভর আর সম আয়তন জলের ভর, এটা ভাগ করে পাওয়া যায়। আবার বস্তুর ঘনত্ব আর জলের ঘনত্ব, এখানে আয়তনের কোনো ব্যাপার নেই,
বস্তুর ঘনত্ব, একে জলের ঘনত্ব দিয়ে ভাগ করলে আপেক্ষিক গুরুত্ব পাওয়া যায়। তাহলে আপেক্ষিক গুরুত্ব তেমন কিছু ব্যাপার না। আপেক্ষিক গুরুত্ব মানে আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা এটাই বুঝতে পারি যে বস্তুটি জলের তুলনায় কতটা ঘন বা কতটা পাতলা। তো আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি বাকি চ্যাপ্টারগুলো আলোচনা করব। সকলে ভালো থেকো, বাই।